আমি শুধু চেয়েছি তোমায়। পর্ব সংখ্যা 11, লেখনীতে সুরাইয়া রাফা। বাংলাদেশ মিশনের প্রায় 2 মাস আগে রাশিয়াতে এখন আর গরমকাল নেই, তবে শীতটাও সেভাবে গিরে বসেনি ভূখণ্ডে। গভীর রাত হলে মৃদুমন্দ ঠান্ডা বাতাস হওয়ায় খানিকটা কেঁপে ওঠে শরীরের সর্বাঙ্গ, তবে তুষারপাত হতে এখনও ঢের দেরি। তুষারপাত হলো অ্যারিসের সব থেকে প্রিয় প্রাকৃতিক দুর্যোগ। প্রচণ্ড ঠান্ডায় সবুজ রঙের তরতাজা বিস্তৃত জঙ্গলটা যখন ধবধবে ফ্যাকাশে সাদা লাশের ন্যায় মৃত ভূখণ্ডে পরিণত হয়, তখন তৃপ্তিতে চোখ জুড়িয়ে আসে ওর। ভেতরের পৈশাচিক সত্তাটা দ্বিগুণ আগ্রহ নিয়ে ফন্দি আঁটতে শুরু করে নতুন কোনো মিশনের, মেতে ওঠে নতুন কোনো মস্তিষ্কের খেলায়। তবে এই মুহূর্তে প্রকৃতির সামান্য হিমেল হাওয়াতেও টকবগিয়ে ফুটে উঠছে অ্যারিসের দাবানলের মতো মস্তিষ্ক। তুষারপাতের অপেক্ষা করতে গেলে শত্রু নিধনে বড্ড দেরি হয়ে যাবে। চোখের সামনে শত্রুর ফেলে যাওয়া টোপকে এত সহজে ছেড়ে দিলে পাইথন প্যারাডাইসের লিডার হওয়ার যোগ্যতা আর রইল কই। তাছাড়া অ্যারিস নিজেও তো প্রতিশোধ নিতে চায়। ড্যানিয়েল হ্যারিসনের ডানা কেটে দেওয়ার এর একটাই সুবর্ণ সুযোগ, কারণ ওর একমাত্র সুন্দরী গার্লফ্রেন্ড এখন এই মুহূর্তে অ্যারিসের হাতে বন্দি। পেইন্ট হাউসের ব্যাকইয়ার্ডে আজ ফায়ারফ্লেক্স জ্বালানো হয়েছে। দাউ দাউ করে জ্বলতে থাকা অগ্নিশিখার রক্তাক্ত লালিমায় অদ্ভুত গা ছমছমে লাগছে চারিপাশ। ফায়ারফ্লেক্স হতে কয়েক হাত দূরে চেয়ারের সঙ্গে হাত মুখ বেঁধে বসিয়ে রাখা হয়েছে ড্যানিয়েলের গার্লফ্রেন্ড ববিকে। ববির চোখে মুখে ভয়ের ঘন কালো মেঘ। এই পেইন্ট হাউসে এসে অ্যারিসকে নিজের লাস্যময়ী রূপে পাগল করতে যেয়ে ও নিজেই যে কত বড় বিপদের মুখে ফেসে গিয়েছে তা এতক্ষণে ভালো মতোই অনুমান করতে পারছে ববি। এই মুহূর্তে আদৌ অ্যারিসের থাবা থেকে জীবন নিয়ে বেঁচে ফিরতে পারবে কিনা সেই আতঙ্কেই রক্ত ঠান্ডা হয়ে যাচ্ছে মেয়েটার। নিজ মুখে যে কোনো কিছুই স্বীকার করবে সেই উপায়টুকু বাঁচিয়ে রাখেনি গার্ডসরা। এমনভাবে মুখ বেঁধেছে যে টু শব্দ বের করতে পারছে না, শুধু চোখের কার্নিশ বেয়ে ঝরে যাচ্ছে অনাবরত নোনা জল। একটু পরে ব্যাকইয়ার্ডে হাজির হয় অ্যারিস। এসেই ববির মুখোমুখি একটা চেয়ারে পা তুলে বসে পড়ে আরাম করে। তুষার ওর পাশেই রিভলভার নিয়ে দাঁড়িয়ে আছে। অ্যারিস বসে খানিকক্ষণ ববি মেয়েটাকে পর্যবেক্ষণ করে, অতঃপর ঠোঁট কামড়ে হিস হিসিয়ে বলে, টোটাল মিস্টেক। ড্যানিয়েল তোমাকে পুরোপুরি একটা বীজ বানাতে পারেনি বেবি গার্ল, কারণ তুমি আজ জামা কাপড় খুলে যাকে সেডুইস করায় ব্যস্ত ছিলে, ওটা আসলে আমি ছিলামই না, ওটা তুষার ছিল। আঙুলের ইশারায় তুষারকে দেখিয়ে দেয় অ্যারিস। সঙ্গে সঙ্গে টাইয়ের নাটে হাত দিয়ে খক খক করে কেসে ওঠে তুষার। এনিওয়ে, তুমি আমাকে এর আগে দেখোনি, এটা তোমারও মিস্টেক নয়। অফকোর্স এটা তোমার গডফাদার ড্যানিয়েলের মিস্টেক। অত্যন্ত ঠান্ডা স্বরে ববিকে কথাগুলো শুনিয়ে তুষারের দিকে না তাকিয়ে নিজের সিল্কি কালো চুলগুলোতে ব্যাক ব্রাশ করতে করতে অ্যারিস ওকে আদেশ দিয়ে বলল, ড্যানিয়েলকে ভিডিও কনফারেন্সে নিয়ে এসো। তুষার তৎক্ষণাৎ তাই করল। ড্যানিয়েলকে ভিডিও কল দিয়ে ম্যাকবুকটা ববির সামনে ছোট্ট একটা সেন্টার টেবিলের ওপর রেখে দিল সে। স্ক্রিনে ববির এহেন হাল দেখা মাত্রই ওপাশ থেকে উদ্বিগ্ন কণ্ঠস্বর ভেসে এলো ড্যানিয়েলের, বেবি গার্ল, হোয়াট হ্যাপেন টু ইউ? আর ইউ ওকে? তৎক্ষণাৎ দক্ষ হাতে ম্যাকবুকটা নিজের দিকে ঘুরিয়ে নিল অ্যারিস। স্ক্রিনের দিকে তাকিয়ে ক্রূর হেসে শুধালো, নিজের বীজকে স্পাই বানিয়ে পাঠিয়ে আমাকে জব্দ করতে চেয়েছিলে, তাই তো মিস্টার ড্যানিয়েল? কিন্তু কি বলো তো, তোমার বীজটা তোমার মতোই বোকা। ডোন্ট কল হার বীজ, শি ইজ নট এ স্লাট, শি ইজ মাই গার্ল অ্যান্ড আই লাভ হার। ড্যানিয়েলের কর্কশ আওয়াজ ভেসে এলো মনিটরের ওপাশ থেকে। ওর কথায় ঠোঁটের হাসি প্রসারিত হলো অ্যারিসের, যেন মাত্রই কোনো মশকরা করেছে ড্যানিয়েল। ওকে কিছু করো না, আমরা একটা ডিলের মাধ্যমে সমঝোতায় আসতে পারি, দরকার পড়লে ব্রেভেটের সাহায্যে। উদ্ভ্রান্তের মতো কথা বলে যাচ্ছিল ড্যানিয়েল, তখন হুট করে ওর মুখের ওপর কথা ছুড়ল অ্যারিস, দরকার পড়লে ব্রেড ভাইয়ের সাহায্যে। উদ্ভ্রান্তের মতো কথা বলে যাচ্ছিল ড্যানিয়েল, তখন হুট করে ওর মুখের সামনে কথা ছুড়ল অ্যারিস। তুমি বোধহয় ভুলে যাচ্ছ, ব্রেডভা আমার কথায় চলে। ইভেন ব্রেডভা কোনো মাফিয়া বসই আমার কথার বাইরে গিয়ে তোমাকে সাহায্য করতে আসবে না,
কারণ তুমি রুলস ব্রেক করেছো, আমার টেরিটরিতে নিজের স্পাই পাঠিয়েছো। এবার সত্যি ক্ষীণ হয়ে এলো ড্যানিয়েলের গলার স্বর। সে খানিকটা কাহিল কণ্ঠে অ্যারিশকে অনুনয় করে বলল, প্লিজ অ্যারিশকা, ওকে কিছু করো না। যা প্রতিশোধ নিতে হয় আমার সাথে মোকাবিলা করো। আমি ববিকে সত্যিই ভালোবাসি। ভালোবাসি? একটা মাফিয়া বস হয়ে কাউকে কি করে ভালোবাসতে পারো তুমি ড্যানিয়েল? তাও আবার সেটা নিজের শত্রুর সামনে এভাবে জাহির করছো? সিরিয়াসলি? হাসলো অ্যারিশ। পরবর্তীতে মুখভঙ্গিমা গভীর কঠিন গলায় বলল, একজন মাফিয়া কোনোদিন কাউকে ভালোবাসতে পারে না, কিন্তু তুমি বেসেছ, তাই তুমি অনেক দুর্বল ড্যানিয়েল। নিজের এই দুর্বল আত্মাটাকে নিয়ে আমার সাথে আর কখনো গেম খেলতে এসো না, না হলে এভাবেই মারা পড়বে। কথাটা শেষ করে তুষারের হাত থেকে রিভলভারটা ছিনিয়ে নিয়ে পেছনের একটা গার্ডকে পয়েন্ট করে আচমকা গুলি ছুড়ল অ্যারিশ। এরপর সামনে ঘুরিয়ে রিভলভারে থাকা সব কয়টা গুলি কয়েক ন্যানোসেকেন্ডের মধ্যে পাস করে দিল সামনে বসা ববির মস্তিষ্কে। ওর এই আকস্মিক কর্মকাণ্ডে হতভম্ব সকলে। ভিডিও কলের ওপাশ থেকে ড্যানিয়েল রাগে গর্জনে ফেটে পড়ে। সে অনবরত চিৎকার করে অ্যারিশকে কঠিন হুমকি দিয়ে যাচ্ছে। এই মুহূর্তে অ্যারিশ রিভলভার থেকে গুলি ছুঁড়ে চোখের সামনে গোটা ম্যাকবুকটাকেই ভেঙে ফেলল। তুষার চট করেই কোমর থেকে আরেকটা গান বের করে সতর্কতা অবলম্বন করে অ্যারিশকে শুধালো, কি হলো হঠাৎ? অ্যারিশ ঘাড় ফুটিয়ে এদিক ওদিকে সতর্কভাবে দৃষ্টিপাত করে বলল, ড্যানিয়েল যখন ভিডিও কনফারেন্সে কথা বলার সময় বারবার হাত নাড়িয়ে কাউকে মোর্স কোড বোঝাচ্ছিল, তখনই সন্দেহ হয়েছিল যে ওদের ব্যাকআপ প্ল্যান আমার পেছনেই রয়েছে। এরপর সন্দেহের পারদটা আরেকটু ঝালিয়ে নেওয়ার উদ্দেশ্যে ববির পায়ের দিকে লক্ষ্য করলাম এবং তখনই শিওর হলাম শি ইজ এ মাফিয়া গার্ল, কারণ ওর পায়ে ইংরেজি অক্ষরে ব্রেড ভা ট্যাটু লেখা ছিল, যেটা আমাদের সবার শরীরেই রয়েছে বর্তমান। আরে কি ভাবছো তখন থেকেই? তোমাকে কিছু জিজ্ঞেস করছি আমি রিস্কা। অ্যালেক্সের কথায় ধ্যানভঙ্গ হয় অ্যারিশের। সে বিরক্ত ভঙ্গিতে পায়ের পর পা তুলে কাউচের চেয়ারে গা এলিয়ে দিয়ে বসে। সেন্টার টেবিল থেকে হাতে ওয়াইনের গ্লাস তুলে তাতে সিপ নিয়ে নিরেট স্বরে বলে, কি বলছিলে শুনতে পাইনি? আশ্চর্য, মন থাকে কোথায় তোমার? ডোন্ট টক টু মাচ। কি বলতে চাইছো সোজাসাপটা বলো, আর কাজের কথার বাইরে অন্য কোনো কথা থাকলে বিদায় হও। তুষার রাস্তা দেখিয়ে দেবে। অ্যালেক্স খানিকটা মেকি রাগ দেখিয়ে বলল, তুমি আমাকে এই স্নোফলের মধ্যে বিদায় হতে বলছো? আমাকে, এই টমেটো প্রিন্সকে? আমি দয়ালু নই, তাছাড়া এটা আমার পেইন্ট হাউস অ্যালেক্স। কথার নড়চড় হলে তোমাকে এই স্নোফলের মধ্যে মেরে পুঁতে রাখতেও আমার কোনো সমস্যা হবে না। অ্যারিশের বরফ শীতল ধারালো কথার পারদে শুষ্ক ঢোক গিলে অ্যালেক্স পরক্ষণে জিভ দিয়ে অধর ভেজিয়ে পুনরায় শুধায়, বলছিলাম যে মিস্টার ড্যানিয়েল আর তোমার মাঝে লাস্ট টাইম ঝামেলা কী নিয়ে হয়েছিল সেটা তোমার না জানলেও চলবে। জাস্ট এনজয় ইয়ার ড্রিঙ্ক। অ্যালেক্সের জিভ খসে কথা বেরোনোর আগে ওকে মাঝপথে থামিয়ে দিয়ে কর্কশ আওয়াজে কথা ছাড়ে অ্যারিশ। আজ প্রায় 1 সপ্তাহের বেশি হয়ে গেল ঈশানী এই কালো পেইন্ট হাউসে পুরোপুরি বন্দি। না, ওকে কেউ হাতে পায়ে বেঁধে তালা মেরে কক্ষে বন্দি করে রাখেনি, তবে গার্ডসরা নজরবন্দি করে রেখেছে সব সময়। পেইন্ট হাউসের নিচতলায় যেখানে স্টাফ কোয়ার্টার, তার অন্য পাশে কিচেন কাউন্টার। কিচেন পেরিয়ে দুটো 12 বাই 12 ফুটের ছোট্ট ছোট্ট রুম, যার একটাতে থাকে ফ্লোরা নামক রুশ মেয়েটি আর অন্যটাতে ঠাঁই হয়েছে ইস্যুর। প্রথম কয়েকদিন ওই ছোট্ট রুমটা থেকে কিছুতেই ভয়ে বের হয়নি ঈশানী, পাছে না ওকে ধরে নিয়ে আবার বিক্রি করে দেয় লোকগুলো। ভালোবেসে ঠকে যাওয়া ভীষণ যন্ত্রণা, নিজের করা ভুলের জন্য নিয়তি স্বরূপ সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে একটা বন্দি জীবনের গোলক ধাঁধায় আটকে পড়ার বিষণ্ণতা, পালানোর আকাঙ্ক্ষা, বেঁচে ফেরার আকুতি, সব কিছু মিলিয়ে যেন এক প্রলয়ঙ্কারী ঝড় বয়ে গিয়েছে ইস্যুর তনুহৃদয়ের উপর দিয়ে। এত কিছুর মাঝেও ঈশানী আবিষ্কার করে ফ্লোরা মেয়েটাকে। মেয়েটা বন্ধুসুলভ, দিনরাত ঈশানীর খোঁজ নেয় সে। এক কথায় 2 কথা দিয়ে ইস্যুর সঙ্গে ভাব জমানোর পায়তারা করে বেড়ায় সারাক্ষণ। কথায় কথায় চঞ্চলতা, হরিণ শাবকের ন্যায় মিষ্টি করে হাসে। শেষ বিকেলের মরা রৌদ্রের মতোই স্নিগ্ধ লাগে সেই হাসি।
প্রথম প্রথম ভয়ে কুঁকড়ে থাকলেও ধীরে ধীরে ঈশানীও স্বাভাবিক হতে শুরু করে ফ্লোরার সঙ্গে। যদিও ইস্যু সবসময়ের মতোই কম কথা বলে, তবে ফ্লোরা ওকে কথা বলতে বাধ্য করে, মনে করিয়ে দেয় দেশে ফেলে আসা সবচেয়ে ভালো বন্ধু নিঝুমের কথা। ঈশানী তো এটাই ভেবে পায় না যে ফ্লোরার মতো একটা সাদাসিধে কুলকুলে বহমান নদীর জলের মতো ঠান্ডা প্রাণোচ্ছল একটা মেয়ে এই মাফিয়াদের কালো দুনিয়ায় করছেটা কি, কীভাবেই বা টিকে আছে সে। ঈশানী জানতে চায় ফ্লোরার অতীত। জিজ্ঞেস করলে হয়তো উত্তর দিতে 1 মিনিটও দ্বিধাবোধ করবে না ফ্লোরা, কিন্তু ওই যে অন্তর্মুখী স্বভাবের দরুন সব কথা সহজেই জিজ্ঞেস করে উঠতে পারে না ও। এই কয়েকদিনে ঈশানী আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস লক্ষ্য করেছে। অ্যারিশ, তুষার কেউই সচরাচর পেইন্ট হাউসে থাকে না। এই ব্যাপারে ফ্লোরাকে জিজ্ঞেস করলে ফ্লোরা জানায় অ্যারিশ বেশিরভাগ সময় রাশিয়ার বাইরে থাকে, কখন আসে কখন যায় সেই হদিশ কেউ দিতে পারে না। এছাড়া বিভিন্ন সময় মিশনের উদ্দেশ্যে দেশ ত্যাগ করলে মাসের পর মাসও কেটে যায়, তবুও ফিরে আসে না অ্যারিশ। মাঝে মধ্যে এমনও হয় বহুদিন না ফেরার দরুন আমরা ধরে নিই অ্যারিশ আর বেঁচে নেই, কারণ মাফিয়াদের জীবন মরণের কোনো সিকিউরিটি নেই। মিশনে গেলে আদৌ ফিরে আসবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই, আর এভাবেই চলতে থাকে বছরের পর বছর। ঠিক তেমনই গত কিছুদিন ধরে পেইন্ট হাউসে নেই অ্যারিশ, ঈশানী অন্তত দেখেনি। অবশ্য অ্যারিশ গন্তব্যে না থাকলে স্বস্তি লাগে ঈশানীর। ওই সময়গুলোতে একটু শান্তিতে দম নিতে চায় ও, নিজের বাঁচিয়ে রাখা ক্ষুদ্র প্রয়াস বলা চলে, কারণ অ্যারিশ এলেই প্রচণ্ড ভয়ে তটস্থ হয়ে থাকে ঈশানী। কখন যেন আবার ওকে ওই সব নোংরা জায়গায় পাঠানোর কথা বলে ফেলে সেই আতঙ্কে। বিকেল থেকে চুলায় ভেড়ার মাংস কষাচ্ছে ফ্লোরা। অন্য পাশের কাউন্টারের উপর ময়দার গোলা বানিয়ে সেটাকে অপটু হাতে মেখে খামি বানানোর চেষ্টা চালাচ্ছে ইস্যু। ফ্লোরা কখনই রান্নার কাজে হাত লাগাতে দেয় না ইস্যুকে, কিন্তু সম্পর্কটা আগের তুলনায় স্বাভাবিক হওয়ার দরুন ঈশানী নিজেই সময় কাটাতে এসব করে। ফ্লোরাও আগ বাড়িয়ে আর না করে না ওকে। এক পর্যায়ে ময়দা মাখাতে মাখাতে ফ্লোরাকে উদ্দেশ্য করে ঈশানী শুধালো, আচ্ছা ফ্লোরা, এই বিকেলবেলা এত বড় বান, এত মাংস, কার জন্য এত আয়োজন করছো বলো তো? কোনো গেস্ট আসবে নাকি? গত কয়েকদিনে আমি যতদূর দেখেছি কেউই বাড়িতে খাবার খায় না। তাহলে? ফ্লোরা সসপ্যানের ঢাকনা তুলে খানিকটা লবণ চেকে দেখতে দেখতে ঠোঁট উল্টে বলল, কার জন্য আবার? বোজোর জন্য? এত কষ্ট করে রান্না করো তুমি, ওই ভয়ঙ্কর জন্তুটাকে খাওয়াবে? তুমি জানো সেদিন রাতে ও আমাকে কত জোরেই না ধাওয়া করেছিল? ভাবলে এখন কলিজা শুকিয়ে কাঠ হয়ে আসে আমার। কথা বলতে গিয়েও খানিকটা ভয়াতুর ঢোক গেল ঈশানী। বিশাল সাইজের বানটা ওভেনে ঢুকিয়ে ওকে আশ্বস্ত করে ফ্লোরা বলে, কি করব বলো, বোঝো অ্যারিশের খুব আদরের। তাছাড়া আমার তো কাজ নেই এখানে। বছরে 2-1 বার পেইন্ট হাউসে ডিনার অথবা লাঞ্চ করে অ্যারিশ। সেই সময় একটু টুকটাক রান্নাবান্না করতে হয়। এছাড়া আমি তো শুয়ে বসিয়ে দিন কাটিয়ে দেই। ফ্লোরার কথার পাছে ঈশানী শুধায়, তুমি এখানে কেন পড়ে আছো ফ্লোরা? তোমার কি ভয় করে না ওদের? কেন চলে যাচ্ছে না এই কালো দুনিয়া ছেড়ে? তুমি কি বুঝতে পারো না এখানে থাকা মানে তোমার ভবিষ্যৎ মরীচিকার মতোই অন্ধকার? নাকি তোমাকে ওরা জোর করে? ঈশানীর কথায় মৃদু হাসল ফ্লোরা। অতঃপর ওকে আশ্বস্ত করে বলল, তুমি যা ভাবছো তেমন কিছুই না ইস্যু। আমার বাবা মা দুজন অ্যারিশের আন্ডারে কাজ করত। ওরাও কিছু বছর আগে একটা মিশনে মারা যায়। তারপর থেকে আমি এখানে আছি। বলতে পারো। কথা শেষ করতে পারে না ফ্লোরা, তার আগেই বাইরের তুষার ঝড়ের দিকে চোখ যায় ওর। তুষারের বেগ বেড়েছে তা দেখে মেয়েটা সচকিত হয়ে চট করে কথা ঘুরিয়ে বললে, আমি খাবার সার্ভ করে দিচ্ছি, তুমি একটু কষ্ট করে গার্ডসদের হাতে পাত্রটা দিয়ে এসো না ইস্যু। দুপুরের দিকে সামান্য রোদ দেখতে পেয়ে ছাদে বারান্দায় অনেকগুলো জামা কাপড় দিয়ে এসেছিলাম। এখন তুষারপাত পড়ছে, নিশ্চয়ই সব জামা কাপড়গুলো এতক্ষণে বরফে জমে হাড্ডিতে রূপান্তরিত হয়ে গিয়েছে। কথা শেষ করে ছাদ বারান্দার দিকে দ্রুত ছুট লাগায় ফ্লোরা। ওদিকে খাবারের পাত্র হাতে নিয়ে বোকা বনে যায় ঈশানী। ও তো জানেই না এই বোজো ফুজোর ঘর কোন দিকে, গার্ডসরা সবাই কোথায় দাঁড়িয়ে আছে। অজ্ঞতা কোন দিকে যাবে বুঝতে না পেরে চেঁচিয়ে ফ্লোরাকে ডাকে ঈশানী, আরে যাবোটা কোন দিকে সেটা তো বলে দিয়ে যাও।
ওপাশ থেকে সাড়া দেয় না ফ্লোরা, হয়তো শুনতেই পায়নি। মাফিয়া পেন্ট হাউস বলে কথা, সাউন্ড প্রুফ আর সিকিউরিটি তো হবেই। এদিকে এরিস পেন্ট হাউসে না থাকায় খুব বেশি ভাবল না ঈশানী। খাবার পাত্র সমেত হাঁটা দিল লাউঞ্জের দিকে, কিন্তু এদিকটায় কোনো ঘর নেই। তাই এবার ভয়ে ভয়ে পা বাড়ালো দোতলায়। সেই যে প্রথম দিন এরিস টেনে হিস্ট্রি নিয়ে গিয়েছিল, তারপর আর কোনোদিনও উমুখ হয়নি ঈশানী। এতদিন বাদে আজ আবারও একই পথে পা বাড়াতে কিঞ্চিত ভয় করছে ওর। কিন্তু স্বস্তি একটাই, আশেপাশে কোথাও এরিস নেই। তাই কিছুটা আত্মবিশ্বাস নিয়ে এবার করিডোর ধরে হাঁটা শুরু করে ঈশানী। বিশাল করিডোরের এ মাথা থেকে ও মাথা খুঁজতে খুঁজতে এক পর্যায়ে করিডোরের শেষ মাথায় কিছু গার্ডস দাঁড়িয়ে আছে। মনে হয় তারাই পাহারা দিচ্ছে। তাদের দেখে ইস্যুর মনে পড়ে যায় ফ্লোরা যা বলেছিল, বোজোর ঘরের সামনে সর্বক্ষণ গার্ড পাহারায় থাকে। তার মানে এরাই হয়তো হবে। সেই ভেবে সামনে এগোয় ঈশানী। সামনে এগোতেই দেখতে পায় একটা বিশাল আকৃতির নান্দনিক কারুকাজ করা কালো ফটকের সামনে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে গার্ডসরা। ইস্যু তাদের নিকট এগিয়ে গিয়ে ঠোঁটের সাহায্যে শুষ্ক অথর ভিজিয়ে আড়ষ্ট কণ্ঠে বলে ওঠে, খাবার নিয়ে এসেছিলাম। ইস্যুর কথা শোনা মাত্রই দুপাশে সরে দাঁড়িয়ে দরজা সামান্য খুলে হাতের ইশারায় ভেতরে এগিয়ে যেতে বলে লোকগুলো। তাদের এই অদ্ভুত রহস্যময় কর্মকাণ্ডগুলো বড্ড ভাবায় ঈশানীকে। ও অমনোযোগী হয়ে এলোমেলো পায়ে ভেতরে যেতে যেতে বিড়বিড় করে ওঠে, আশ্চর্য, লোকগুলো এমন কেন, কথা বলতে পারে না নাকি? ওদিকে এরিস, অ্যালেক্স আর তুষার কিছু একটা নিয়ে কথা বলায় ব্যস্ত ভীষণ। ঠিক এমন সময় দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে একটা মেয়ে, যার আগমনে সচকিত হয়ে পেছনে ঘুরে তাকায় ওরা তিনজনই। রিনঝিন করে ঝংকার তোলা নূপুরের আওয়াজে অ্যারিসের চোখ যায় ঈশানীর পায়ের দিকে। মোমের মতো মসৃণ ফর্সা দুটো পা। প্রচণ্ড ঠান্ডার মাঝেও খালি পায়ে তকতকে মেঝের উপর দাঁড়িয়ে আছে মেয়েটা। খালি পায়ে দাঁড়িয়ে থাকার দরুন ফর্সা পা দুটো রক্তিম হয়ে আছে যেন দুধে আলতা বর্ণ তার। পা থেকে শুরু করে ধীরে ধীরে অ্যারিসের কুটিল দৃষ্টি বিচরণ করতে শুরু করে ঈশানীর সর্বাঙ্গে। পরনে ফ্লোরার থেকে ধার করে নেওয়া ফিনফিনে পাতলা একটা ফ্রক, হাতে খাবারের পাত্র, কাঁধ ছড়িয়ে পিঠ পর্যন্ত নেমে আসা রেশমের মতো সিল্কি চুলগুলো দু একখানা চুল অবাধ্য সহচরের ন্যায় এলোমেলো হয়ে বিচরণ করছে মুখের উপর। হাত আটকে থাকার দরুন ঈশানী চাইলেও সেগুলোকে ঠিকঠাক করতে পারছে না সহজে। পান পাতার মতো ঢলঢলে সুন্দর মুখশ্রী, এখানে সেখানে লেগে আছে ময়দার গুঁড়ো। হাত দুটোরও একই অবস্থা, ময়দা মাখামাখি সেগুলো। দেখে মনে হচ্ছে ময়দার ড্রাম থেকে মাত্রই উঠে এসেছে মেয়েটা। অথচ এতটা এলোমেলোর মাঝেও ঈশানীর সমুদ্রের জলের মতো গভীর নীলাম্বর ওই টানা চোখ দুটো পুরো দুনিয়ার আকর্ষণ কেড়ে নিতে সক্ষম। যে আকর্ষণ থেকে আজ বাদ যায়নি স্বয়ং টমেটো প্রিন্স অ্যালেক্সও। আচমকা দরজা ঠেলে এতগুলো মাফিয়াকে একসঙ্গে দেখতে পেয়ে ভয় আর চকিতে কয়েক মুহূর্তের জন্য হৃৎপিণ্ডের কার্যক্রম বন্ধ হয়ে যায় ঈশানীর। কিছুক্ষণের জন্য নড়াচড়া করতেই ভুলে যায় মেয়েটা। পরক্ষণে অ্যারিসের তীক্ষ্ণ দৃষ্টি লক্ষ্য করে কোনো কিছু না বলেই আবারও পেছন ঘুরে চোখ মুখ খিচে দৌড়ে অফিস রুম থেকে বেরিয়ে যায় মেয়েটা। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে বৃষ্টি শেষে শীতল হাওয়ার মতোই বুক চেড়ে ভেতরে প্রবেশ করে আবারও ঝড়ের বেগে আকস্মাৎ হাওয়ায় মিলিয়ে গেল মেয়েটা। অ্যারিস ভুরু কুঁচকে থমথমে মুখে চেয়ে দেখল শুধু। ওদিকে ইস্যুকে দেখা মাত্রই অ্যালেক্স উত্তেজিত হয়ে তুষারকে শুধালো, ওয়াও, কোথায় পেয়েছো একে? পুরাই ভীত হরিণী। আর চোখগুলো দেখলে, উপস। অ্যারিসের ঘোর কাটে অ্যালেক্সের কথায়। ওর চোখে মুখে উচ্ছ্বাসের জোয়ার। তা দেখে অ্যারিস বলে, আমার পেইন্ট হাউসের যে কোনো জিনিস থেকে নজরটা সামলে রাখার অভ্যাস করো অ্যালেক্স। এখানকার সব কিছু ভীষণ দামি। উচ্ছ্বাসের জোয়ার কমে না অ্যালেক্সের কণ্ঠে। ও কি ভেবে যেন হুট করেই মেঘনা চাইতে জলের মতো একটা দারুণ প্রস্তাব দিয়ে বসে তুষারের কাছে। অ্যারিসকে শুনিয়ে শুনিয়ে অ্যালেক্স বলে, রিস্কা, এই মুহূর্তে যেটার জন্য মুখিয়ে আছে, ইভেন যার জন্য ও মিশন পর্যন্ত রেডি করতে চাইছে, সেটা হাতে পাওয়া কিন্তু খুব সহজ। মানে? অ্যালেক্সের কথায় ভুরু কুঁচকালো অ্যারিস। অ্যালেক্স পুনরায় শয়তানি হেসে বলল, রক্তক হীরা।
রক্ত হীরক, তুমি যেমন এই অমূল্য পাথরটি নিজের বানাতে চাইছো, তেমন এর বিনিময়ে ড্যানিয়েলও কিছু চায়। তুষার বলল, আমি জানি আপনি আকারে ইঙ্গিতে মেয়েটার কথা বলছেন, কিন্তু একটা মেয়ের বিনিময়ে ড্যানিয়েল কেন আমাদের ব্লাড ডায়মন্ড দিতে যাবে? বিকজ হি ইজ এ ওয়ামেন হান্টার। মেয়েদের প্রতি ওর আলাদা একটা আসক্তি রয়েছে। গার্লফ্রেন্ড ববিকে হারানোর পরে বলতে পারো সাইকোপ্যাথে পরিণত হয়েছে। আই থিঙ্ক এরকম একটা সুন্দরী ভার্জিন মেয়ের জন্য ব্লাড ডায়মন্ড দিয়ে দিতে দুবার ভাববে না ড্যানিয়েল। কিছু একটা ভেবে লম্বা শ্বাস নিল অ্যারিস। ভেতরে কিছুটা বাতাস টেনে নিয়ে বলল, সবই বুঝলাম, কিন্তু তুমি এতটা শিওর কিভাবে হলে? ড্যানিয়েল আমার মিত্র। তুমি চাইলে আমি নিজ দায়িত্বে এই ডিলটা হ্যান্ডেল করতে পারি রিস্কা। অ্যারিস আর কিছুই বলল না। অ্যালেক্সের জ্বলন্ত কুটিল চোখ আর বাঁকা হাসির দিকে তাকিয়ে ওয়াইনের গ্লাসে সিপ নেয় নির্লিপ্তে। সন্ধ্যা হয়েছে অনেকক্ষণ। বাইরের অবিরত তুষারপাত হচ্ছে। পেঁজা তুলোর মতন ঠান্ডা বরফ কুচি জমে একেবারে সাদা হয়ে আছে দৃশ্যপট। ফ্রন্টিয়ার ছাড়িয়ে চোখের সামনে পুরো জঙ্গলটাই যেন আস্ত এক বরফখণ্ডে রূপ নিয়েছে। দেখলেই কেমন চোখ জুড়িয়ে আসে। ঝুলন্ত বারান্দার রেলিং ঘেঁষে দাঁড়িয়ে বাইরের তুষারপাতের দৃশ্য এক মনে উপভোগ করছে ঈশানী। ঠিক এমন সময় দুমগ ধোয়া ওঠা কফি নিয়ে ওর পাশ ঘেঁষে দাঁড়ায় ফ্লোরা। ঈশানীর শরীরে গরম কাপড় নেই, কোনো মতে একটা চাদর দিয়ে নিজের শরীর আবৃত করে রেখেছে শুধু। অবশ্য ভেতরের দিক দিয়ে ঠান্ডাটা অনুভব করা যায় না তেমন, নয়তো সেরকম হলে ঠান্ডায় জমে এতদিন ভূত হয়ে যেত ইস্যু। তবে বারান্দার এখানে ভালোই শীত লাগছে। ফ্লোরা এসে ঈশানীর হাতে কফির মগ ধরিয়ে দিয়ে অন্য হাতটায় নিজের সোয়েটারের পকেটে দিয়ে মিষ্টি হেসে বলে, কফিটা পান করো, আরাম পাবে। বিপরীতে ফ্লোরাকে আন্তরিকতা মাখা এক চিলতে হাসি ফেরত দেয় ঈশানী। অতঃপর কফি খেতে খেতে নিচে তাকাতেই ও দেখল এই তীব্র ঠান্ডায় স্নোফলের মাঝেই তাড়াহুড়া পায়ে পার্কিং লটের দিকে এগিয়ে যাচ্ছে কেউ একজন। পরনে তার মোটা উলের তৈরি ওভারকোট, সেই সাথে কালো গ্লাভস। ঈশানী লোকটাকে দেখে ফ্লোরাকে শুধালো, উনি কে? ফ্লোরা নিচের দিকে উকি দিয়ে লোকটাকে ভালো মতো পরখ করে জবাব দেয়, টমেটো প্রিন্স। টমেটো প্রিন্স? উল্টো প্রশ্ন ছুড়ে ভুরু কুচকালো ঈশানী। ফ্লোরা হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বলল, কান্ট্রি সাইডে ওনার দাদার আমলের একটা টমেটো সসের ফ্যাক্টরি রয়েছে, ওই জন্য সবাই ওনাকে টমেটো প্রিন্স নামে চেনে। ঈশানী একটু ভেবে ঠোঁট উল্টে শুধালো, তার মানে তো উনি একজন ভালো লোক, তাহলে উনি এই মাফিয়া হাউসে কি করছেন? ঈশানীর সরলতায় খানিকটা হাসল ফ্লোরা। অতঃপর ধাতস্থ কণ্ঠে বলল, এখানে যেই আসে সেই কোনো না কোনো মোস্ট ওয়ান্টেড টেরোরিস্ট ইস্যু। উনি হলেন টমেটো প্রিন্স আলেকজান্দ্রিও, রাশিয়ার নাম্বার 1 ড্রাগ ডিলার। মজার বিষয় হলো ওনার টমেটো ফ্যাক্টরিতে টমেটো সস নয়, বরং ড্রাগ উৎপন্ন হয়। ড্রাগ পাচারের সূত্র ধরেই মূলত অ্যারিসের মতো বাঘা বাঘা মাফিয়ার সাথে উঠা বসা রয়েছে ওনার। উনি দেখতে বেশ হাসি খুশি চঞ্চল হলেও ভেতরে ভেতরে ওনার মধ্যে হায়নার বসবাস। ফ্লোরার কথাগুলো শুনে বিস্ময় হতবিহ্বল ঈশানী। কত সহজেই না এদের মতো জানোয়ারের বর্ণনা দিয়ে দেয় ফ্লোরা। শুনে মনে হয় এগুলো যেন কোনো বৈধ পোষা। অবশ্য ফ্লোরাকে দোষ দিয়ে লাভ নেই। রাশিয়া দেশটাই এমন, পৃথিবীর অধিকাংশ মাফিয়া গ্যাংয়ের মূল ঘাঁটি এই দেশে অবস্থিত। পেরিয়ে গিয়েছে আরও 3 দিন। আজ আর সকাল সকাল তুষার পড়ছে না, বরং ঘন কুয়াশার আড়াল থেকে উকি দিয়েছে এক ফালি সোনালি সূর্যকিরণ। মৃদু আঁচের ঝুরঝুরে রোদে বেশ চনমনে লাগছে চারিদিক। পেন্ট হাউসের চারিপাশে জমে থাকা বরফ আস্তরণ গলতে শুরু করেছে ধীরে ধীরে। ফ্রন্টিয়ারের কৃত্রিম উপায়ে বড় করার সৌন্দর্য বর্ধক ঘাসগুলোতে শিশিরের ছড়াছড়ি, সব মিলিয়ে সুন্দর এক প্রাণোচ্ছল সকাল। তবে ঈশানীর জন্য আজ সকালটা হতে চলেছে সবচেয়ে বড় অভিশপ্ত আর বিষাদময়। কারণ অ্যারিস সিদ্ধান্ত নিয়েছে ও ব্লাড ডায়মন্ডের বিনিময়ে ঈশানীকে ড্যানিয়েলের ক্লাবে পাঠিয়ে দেবে। ব্লাড ডায়মন্ড অ্যারিসের বহু বছরের স্বপ্ন, অবসেশন বলা চলে। ওই পাথরের বিশেষত্ব আর মূল্য দুইটাই আকাশচুম্বী। তার চেয়েও বড় কথা, মাফিয়া জগতের রাজ করতে হলে পৃথিবীর বিখ্যাত এই ব্লাড ডায়মন্ড তো অ্যারিসের কুক্ষিগত করতেই হবে।
তাছাড়া ড্যানিয়েল হ্যারিসন আপোষে রাজি হয়েছে। এইরকম শান্তি চুক্তি কেই বা হাতছাড়া করে? তার জের ধরে ইতিমধ্যে অ্যালেক্সের তত্ত্বাবধানে ড্যানিয়েলের কিছু বিশ্বস্ত গার্ডসরা এসেছে ঈশানীকে তুলে নিয়ে যেতে। ঈশানী তখন সবেমাত্র পাউরুটিতে এক কামড় বসিয়েছে। ঠিক তখনই গার্ডসরা হনহনিয়ে ভেতরে প্রবেশ করে ওকে জোর জবরদস্তি করে নিয়ে যেতে শুরু করে। প্রথমে বুঝে উঠতে না পারলেও পরক্ষণে ইস্যু ঠিকই বুঝতে পারে যে অ্যারিস ওকে কোথায় পাঠিয়ে দিচ্ছে। যখন ব্যাপারটা ঈশানীর বোধগম্য হলো, সঙ্গে সঙ্গে যেন পুরো আকাশ ভেঙে পড়ল ওর মাথায়। ও তৎক্ষণাৎ বাইরে না যাওয়ার জন্য কাঁদতে কাঁদতে দৌড়ে গিয়ে লুকিয়ে পড়ে কিচেন কাউন্টারের পেছনে। গার্ডসরা সেখান থেকে দুবাহু শক্ত করে চেপে ধরে টেনে হিঁচড়ে বের করে আনে ঈশানীকে। অতিরিক্ত টানা হেঁচড়ার ফলস্বরূপ ওর পরনের ফিনফিনে সফেদ গাউনটা ছিঁড়ে যায় পায়ের কাছ থেকে। শরীরটা ব্যথা দিয়ে ভরে গিয়েছে, অথচ ঈশানীর তাতে বিন্দুমাত্র নজর নেই। ও বারবার নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করে যাচ্ছে। এক পর্যায়ে যখন জোর জবরদস্তি আর কোনো শক্তি অবশিষ্ট থাকে না ওর মাঝে, তখনই চিৎকার করে কেঁদে ওঠে ঈশানী। বারবার মিনতি করতে থাকে ওই নিষ্ঠুর গার্ডসগুলোর কাছে, আমাকে ছেড়ে দাও, আমি কোথাও যেতে চাই না, মরে গেল আমি ওই জায়গায় যাব না, কিছুতেই না। এতক্ষণ যাবৎ ফ্রন্ট ইয়ার্ডে দাঁড়িয়ে তুষারের সঙ্গে কিছু একটা নিয়ে আলাপ করছিল অ্যারিস। হুট করেই পেন্ট হাউসের ভেতর থেকে আসা ঈশানীর আকস্মিক চিৎকারে মস্তিষ্ক সজাগ হয়ে উঠল ওর। বারবার একই গলার চিৎকার, কান্না, মিনতি ভেসে আসছে ভেতর থেকে। অ্যারিস নিজের বাজ পাখির মতো তীক্ষ্ণ দৃষ্টি ভেতরে নিক্ষেপ্ত করল। তুষারকে জিজ্ঞেস করলো, কি হয়েছে? ড্যানিয়েলের লোকেরা এসেছে ওকে নিয়ে আসতে, ভেতরে গিয়েছে, জবাব দেয় তুষার। অ্যারিস আর বিপরীতে কিছুই বলে না। তুষার শুধু লক্ষ্য করে এই মুহূর্তে অ্যারিসের স্বাভাবিক মুখভঙ্গিমা কঠিন রূপ ধারণ করছে। ওর হাত দুটো মুষ্টিবদ্ধ করে ঈশানীর চিৎকার না শোনার চেষ্টা করছে। একটু পরেই গার্ডসরা টেনে হিঁচড়ে পেন্ট হাউসের ভেতর থেকে বের করে আনলো ঈশানীকে। প্রচণ্ড ধস্তাধস্তির ফলে ওর সফেদ রঙা গাউনটা ময়লায় ভরে গিয়েছে। জায়গায় জায়গায় ছিঁড়ে পায়ের কোমল অংশ থেকে বেরিয়ে আসছে চোখের সামনে। তবুও নিজেকে ছাড়াতে মরিয়া ঈশানী। ওকে যখন লন থেকে টেনে হিঁচড়ে ফ্রন্ট ইয়ারে নিয়ে আসা হলো, তখনই এরিসকে দেখতে পায় ঈশানী। ওকে দেখা মাত্রই চিৎকার করে কেঁদে ওঠে মেয়েটা। সেদিনের মতো কাঁদতে কাঁদতে কাকুতি মিনতি করে বলে, আমি যেতে চাই না অরণ্য, আমি ওখানে কিছুতেই যাব না, ওই জায়গাটা অপবিত্র, আপনি আমাকে ওখানে পাঠাতে পারেন না, ভীষণ পাপ হবে, অন্যায় হবে, দয়া করে ওদের আটকান, আপনি তো সব পারেন, তাহলে বাঁচাচ্ছেন না কেন আমায়? কেন যেতে দিচ্ছেন আমাকে? আপনি ভালো করেই জানেন ওখানে গেলে আমি মরে যাব, সত্যিই মরে যাব। কথা বলতে বলতে এক পর্যায়ে ভেজা ঘাসের আস্তর আর ছেঁড়া গাউনে পা বেঁধে অ্যারিসের পায়ের সামনে হুমড়ি খেয়ে পড়ে যায় ঈশানী। যখন ও মাথা তুলে দেখতে পায় অ্যারিসের সঙ্গে সঙ্গে ওর পা দুটো আঁকড়ে ধরে ইস্যু ভীষণ অসহায় কণ্ঠে অনুনয় করে বলে, দয়া করুন, এটা হতে দেবেন না, আমি সারা জীবন আপনার এই কালো দুনিয়ায় আটকে থাকতে রাজি আছি, তবুও বাঁচান আমায়। আপনি যা বলবেন তাই শুনবো, কখনো কোনো কৈফিয়ত চাইব না, তবুও ওদের আটকান, একবার বাধা দিন প্লিজ, আমি যেতে চাই না, হতে চাই না ওই নোংরা মানুষদের একজন। ঈশানী বলে যাচ্ছিল যতক্ষণ না গার্ডরা পুনরায় ওকে টেনে হিঁচড়ে গাড়ির কাছে নিয়ে যেতে শুরু করে। অ্যারিস এখনও নিষ্প্রভ চোখের কান্নারত ঈশানীর মুখের দিকে চেয়ে আছে, যে পেছনে ঘুরে ওর দিকে নিজের হাতটা বাড়িয়ে রেখেছে। অ্যারিস জানে না এই মেয়েটা কেন সবসময় বিপদের মুখে ওর দিকেই হাত বাড়িয়ে দেয়। মেয়েটা কি বোঝে না অ্যারিস যে একটা হার্টলেস? কিন্তু এই মুহূর্তে ওই অশ্রু ভেজা নীল চোখগুলো আবারও একবার আগুন ধরিয়ে দিয়েছে অ্যারিসের বুকের পেশিতে। হুট করে ওর পাপি মনটা পাপের ভয়ে তটস্থ হয়ে উঠেছে। কেন যেন ভেতর থেকে উগরে বেরিয়ে আসতে চাইছে নিজের রাগী সত্তাটা। বারবার ভেতর থেকে ধাক্কা অনুভব করছে ও। ভেতরের সত্তাটা মানতে চাইছে না বাস্তবতা। ডেস্টিনি ফেস্টিনির ঊর্ধ্বে গিয়ে ওর মন বলছে, ঈশানী সত্যি পবিত্র, ভীষণ পবিত্র। বসন্তের সদ্য ফোটা চেরি ব্লসমের মতোই শুভ্রতা তার সর্বাঙ্গে। ব্লাড ডায়মন্ডের চেয়েও বহুগুণ মূল্যবান তার এই পবিত্র সত্তা, তার এই সরলতা। এই মেয়েটাকে পাপ ছুঁতে পারে না, অসম্ভব। অ্যারিস সেটা কিছুতেই হতে দিতে পারে না, কিছুতেই না। মনের ভাবনাকে কোনো অবস্থাতেই দূরে ঠেলে দিতে পারছে না অ্যারিস। এই মুহূর্তে ওই মহাসমুদ্রের মতো টলটলে অশ্রু ভেজা
স্নিগ্ধ নীল চোখজোড়া তুলনায় শুধু ব্লাড ডায়মন্ড কেন, পুরো দুনিয়াটাকেই তুচ্ছ ঠেকছে অ্যারিসের নিকট। ওদিকে গাড়িতে ওঠার আগ মুহূর্তেও অ্যারিসের দিকে হাত বাড়িয়ে কাঁদছে ঈশানী। ওর আকুতি ভরা চোখজোড়া প্রতি মুহূর্তে নিঃশ্বাস আটকে দিচ্ছে অ্যারিসের। ঈশানী কিছুতেই গাড়ি উঠতে চাইছে না। এক পর্যায়ে রেগে মেগে হাতের রিভলভার দিয়ে ওর মাথায় আঘাত করে বসে একটা গার্ড। সঙ্গে সঙ্গে কপাল কেটে রক্ত বেরিয়ে আসে ইস্যুর। ঈশানীর কপাল চুইয়ে চুইয়ে রক্ত গড়িয়ে পড়ছে তা দেখা মাত্রই কয়েক ন্যানো সেকেন্ডের মধ্যে ওই গার্ডের মাথায় রিভলভার তাক করে অ্যারিস। মুহূর্তেই পুরো ক্লাইম্যাক্স বদলে দিয়ে আগুন ঝরা তেজি কণ্ঠে গর্জে ওঠে, এই ডোন্ট ডেয়ার টু হার্ট হার। অ্যারিসের কর্মকাণ্ডে মুহূর্তেই অবাকের সপ্তম আসমানে পৌঁছে গেল আশপাশে থাকা প্রত্যেকে। পেছন থেকে তুষার ডেকে উঠল ওর নাম ধরে, অ্যারিস কি করছেন? এই মুহূর্তে কারো কথায় ভ্রুক্ষেপ নেই অ্যারিসের। ও ফ্লোরাকে ডেকে পাঠিয়ে আদেশ করল, ওকে ভেতরে নিয়ে যাও ফ্লোরা। এতক্ষণ যাবৎ এক কোণে দাঁড়িয়ে কান্নাকাটি করা ফ্লোরাও এবার স্বস্তির নিঃশ্বাস ছেড়ে ছুটে এসে একটা চাদরে মুড়িয়ে দ্রুত ভেতরে নিয়ে যায় ইস্যুকে। এর কিছুক্ষণ বাদেই বড় বড় পা ফেলে অ্যারিসও পা বাড়ায় ভেতরের দিকে। পেছন থেকে উদ্বিগ্ন কণ্ঠে তুষার ডেকে শুধায়, এটা কি করলেন অ্যারিস? এর ফল কি হবে ভেবেছেন একবারও? অ্যারিস থামল না। তুষারের কোনো কথার জবাব দেওয়ার প্রয়োজন বোধ না করে হন হন করে চলে গেল পেন্ট হাউসের ভেতরে।